একটা দেশ টিকিয়ে রাখতে প্রতিটি পরিবারে গড়ে 2 জন সন্তান লাগে, কিন্তু জাপানে 2024 সালে সেটা একে নেমে এসেছে, অর্থাৎ 2 জন মানুষের 1 জন সন্তান। টানা 15 বছর ধরে জাপানে জনসংখ্যা কমছে। 2025 সালে সেখানে জন্মেছে মাত্র 6,70,000 শিশু। 1899 সাল থেকে আজ পর্যন্ত এত কম আর কখনো হয়নি। 2003 সালে জাপানের জনসংখ্যা ছিল 12,77 লাখ। এখন জাপানের জনসংখ্যা 12,37 লাখ, অর্থাৎ প্রায় 40 লাখ মানুষ কমেছে। এই মুহূর্তে জাপানের জনসংখ্যার 30 ভাগ, অর্থাৎ 3,70 লাখ মানুষের বয়স 65 বছরের বেশি। এর মধ্যে 1,10 লাখ মানুষের বয়স 80 বছরের বেশি। তারা মোট জনসংখ্যার প্রায় 10%। জাপানের গড় আয়ু এখন 85 বছরের কাছাকাছি, অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে জাপানের মোট জনসংখ্যার 10% বেশি হারিয়ে যাবে। তখন আবার 65 বছর বেশি মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার প্রায় 40%। অর্থাৎ একদিকে মানুষের সংখ্যা কম, আরেক দিকে যারা আছেন তারা প্রায় সবাই বয়স্ক মানুষ। রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের গবেষণা বলছে 2030 সাল নাগাদ জাপানে প্রায় 40 লাখ কর্মীর ঘাটতি থাকবে, আর 2040 সালে এই ঘাটতি দাঁড়াবে 1,10 লাখের বেশি। কারখানা থাকবে, হাসপাতাল থাকবে, জমি থাকবে, শুধু মানুষ থাকবে না। সমাধান কি? বাইরে থেকে মানুষ আনা? জাপান এতদিন বিদেশ থেকে খুব বেশি মানুষ নিত না, ভয় ছিল তাদের দেশের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আর উপায় নেই। জাপান এখন ব্যাপক হারে বিদেশি কর্মী নিচ্ছে। এখন সেখানে বিদেশি কর্মীর সংখ্যা 26 লাখ। গত কয়েক বছর ধরে প্রতি বছর কর্মী সংখ্যা বাড়াচ্ছে জাপান। প্রতি বছর 12 থেকে 13% হারে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী তার বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসাকে বাংলাদেশে পাঠিয়েছেন। জাপান বাংলাদেশ থেকে আরো বেশি লোক নিতে চায়, কারণ বাংলাদেশিরা পরিশ্রমী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সরাসরি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ কর্মী নেয়ার, বিশেষ করে 3টি খাতে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিতে চায় জাপান। তবে তাদের জাপানি ভাষা জানতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই বলেছেন শিশুদের ছোট থেকে তৃতীয় আরেকটি ভাষা শেখার সুযোগ করে দেওয়া হবে। বাংলাদেশি দক্ষ কর্মীরা যদি ফ্লুয়েন্টলি জাপানি ভাষায় কথা বলতে পারে, তাহলে এটা 2 দেশের জন্য সোনায় সোহাগা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনায় অবশ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, বিনিয়োগ বৃদ্ধি এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল এবং নতুন এমআরটি প্রকল্প নিয়েও কথা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা এই জনশক্তি রফতানি নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানও মোক্ষম জায়গাতেই হাত দিয়েছেন, কারণ জাপান এই 3টি খাতেই বেশি বেশি লোক চাইছে। কারণটাও অজানা নয়, এই 3টাই জাপানের সবচেয়ে দুর্বল জায়গা। জাপানে প্রায় 4 কোটি বৃদ্ধ, তাদের ছেলে মেয়ে নেই, যাদের আছে তারাও বয়স্ক, বয়স 60-এর উপরে। আর তাই জাপানে কেয়ার গিভারের চাহিদা সবচেয়ে বেশি। হাসপাতালে বেড আছে, নার্স নেই, ডাক্তার নেই, কেয়ার গিভার নেই। এদিকে জমি ফাঁকা পড়ে আছে, কৃষি শ্রমিক নেই। তরুণরা টোকিও চলে গেছে, কাজ করছে টেকনোলজি ফিল্ডে। জাপানের কৃষকদের এখন গড় বয়স 70। এই বয়সে ট্রাক্টর চালানো কঠিন, কিন্তু দুঃখজনক হলেও এই বুড়ো মানুষগুলি চাষবাস করে দেশের মানুষের খাদ্য জোগান দিচ্ছে। কৃষকদের গড় বয়স 70 আর ড্রাইভারদের 50-এর বেশি। 2024 সালে ওভারটাইম আইন কঠোর হওয়ার পর থেকে ড্রাইভারও আর পাওয়া যাচ্ছে না। লজিস্টিক্স ভেঙে পড়ছে, জিনিসপত্র ঠিকঠাক পৌঁছাচ্ছে না। বিশেষ করে টোকিওর বাইরে আগে যেখানে 1 দিনে ডেলিভারি হতো, এখন সেখানে 2 দিন লাগছে। আর শহরে হোম ডেলিভারি কমিয়ে দেওয়া হয়েছে। যেসব পরিবারে রান্নার লোক নেই, অনেক সময় হোম ডেলিভারির অভাবে তাদেরকে খাদ্যাভ্যাস বদলাতে হচ্ছে। অ্যামাজনের মতো কোম্পানি পর্যন্ত সেম ডে ডেলিভারি বাতিল করেছে। ঠিক এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশেষ উপদেষ্টাকে এই 3 সেক্টরে আরও বেশি বাংলাদেশিদের নিতে আহ্বান জানিয়েছেন। জাপান আজীবন অভিবাসন বিরোধী ছিল। তাদের ভয় ছিল বিদেশিরা এলে তাদের নিজেদের কালচার নষ্ট হবে। কিন্তু 2019 সালে তারা বাধ্য হয়ে SSW ভিসা চালু করে, স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার। টার্গেট শুনলে চমকে যাবেন। জাপান সরকার 2029 সালের মার্চের মধ্যে 16টি খাতে 8,20,000 বিদেশি কর্মী নেওয়ার টার্গেট নিয়েছে। এতেও সংকট কাটেনি। নতুন প্রোগ্রাম এনেছে ESD, লক্ষ্য 12 লাখ কর্মী। SSW ছিল দক্ষ কর্মী নেওয়ার প্রোগ্রাম, আর ESD অদক্ষ কর্মী নেওয়ার প্রোগ্রাম। যাদের জাপান এনে দক্ষ করা হবে। সোজা বাংলায় মানেটা হলো জাপান এখন দরজা খুলে দিয়েছে। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুযোগ। জাপান প্রায় 20 লাখ মানুষ নিতে চাইছে। বাংলাদেশ চাইলে এর মধ্যে অন্তত 3-4 লাখ কর্মী পাঠাতে পারে। এজন্য দরকার জাপানি ভাষায় দক্ষতা বাড়ানো। ডাক্তার, নার্স, ড্রাইভার এবং কৃষক সবই বাংলাদেশ দিতে পারে। এরই মধ্যে সরকার জাপান সেল গঠন করেছে, যাতে করে সহজে আরো মানুষকে জাপান পাঠানো যায়।
জাপানের একটা বিষয় অন্য দেশের থেকে ভালো, তা হলো জাপানে বেতন জাপানিদের সমান হতে হবে, এটা আইন। গড় হিসেবে নির্মাণ খাতে গড় মাসিক বেতন প্রায় 2,50,000 ইয়েন, কেয়ার গিভারের ঘন্টায় প্রায় 994 ইয়েন। সব মিলিয়ে নতুন কর্মী পায় 1,80,000 থেকে 3 লাখ ইয়েন। বাংলাদেশি টাকায় 1,40,000 থেকে 2,40,000। ওভারটাইম করলে আরও বেশি হবে। অবশ্য এর মধ্য থেকে ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং বাসা ভাড়ার খরচ বাদ দিতে হবে। সবশেষ একটা কথা, জাপানে তরুণ নেই। একজন শিশুর জন্ম থেকে তার লালন পালন, শিক্ষা এবং তাকে ডাক্তার বা নার্স বা ড্রাইভার বা কৃষক হিসেবে গড়ে তোলা, এটা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। একজন শিশুকে বড় করতে বাবা মায়ের অনেক কষ্ট করতে হয়। প্রত্যেক মেডিকেল ছাত্রের পেছনে বাংলাদেশের জনগণ বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দেয়। এরপর সে বড় হয়ে জাপানে গিয়ে সার্ভিস দিলে বাংলাদেশ বঞ্চিত হবে। তাই জাপানের মতো উন্নত দেশ এখানে ভর্তুকি দিতে পারে। আর এই কর্মীদের জাপানে যাওয়ার সমস্ত খরচ জাপান সম্পূর্ণ ফ্রি করা উচিত। বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অপরিসীম। এর সাথে সাথে তারা যদি শিক্ষায় সহযোগিতা বাড়ায় তবে তাতে তাদেরই লাভ। অন্যদিকে বাংলাদেশকেও প্রস্তুতি নিতে হবে। জাপান চায় দক্ষ লোক, আর আমাদের আছে তরুণ। বাংলাদেশে এখন প্রায় অর্ধেক মানুষের বয়স 30-এর নিচে। এটা ইয়ুথ ডিভাইডেড। বিবিএস এর হিসেবে 2022 সালে দেশের 75.3% মানুষের বয়স 41 বা তার কম। সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপান সেল হয়েছে, 53টি টিটিসিতে জাপানি ভাষা শেখানো হচ্ছে, 200-এর বেশি প্রাইভেট সেন্টার আছে। বিদেশে পড়তে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক 10 লাখ টাকা লোন দিচ্ছে। বাংলাদেশের সামনে এর সুযোগটা আর 9-10 বছর থাকবে। এরপর বাংলাদেশেও তরুণদের সংখ্যা কমে যাবে। তাই পদক্ষেপ নিতে হবে দ্রুত, আর ম্যানেজমেন্ট হতে হবে দক্ষ। বিশেষ করে দালাল চক্রের দিকটাও সরকারের দেখা উচিত। ভিয়েতনাম থেকে জাপান যেতে যে খরচ হয়, বাংলাদেশে তার 3 গুণ খরচ করতে হয়। এই টাকাটা দালালদের পকেটে যায়। ভিয়েতনাম গত 5 বছরে প্রায় 5 লাখ মানুষ জাপানে পাঠিয়েছে, আর আমরা মাত্র 2,500। প্রধানমন্ত্রী 3টি খাতের কথা বলেছেন: স্বাস্থ্যকর্মী, কৃষি, ড্রাইভার। যদি এই খাত নিয়েই আমরা কাজ করি, ভাষার স্কিল ডেভেলপ করি, ম্যানেজমেন্ট ঠিকঠাক করি, তাহলে বাংলাদেশও 5 লাখ মানুষ জাপানে পাঠাতে পারে। আর যদি ফাঁকিবাজি করি, তাহলে আবার মধ্যপ্রাচ্যের মতো অবস্থা হবে। দালালদের দৌরাত্ম্য, ভুয়া সার্টিফিকেট আর অদক্ষতার কারণে জাপানে বাংলাদেশকে ব্ল্যাকলিস্টেড করা হবে। একজনের ভুয়া সার্টিফিকেটের কারণে 1000 জনের ভবিষ্যৎ নষ্ট হবে। আর জাপানের জনশক্তি বাজারে জায়গা নেবে নেপাল, ভিয়েতনামের মতো দেশ। কাজেই প্রশ্নটা সহজ: জাপানের দরজা খুলেছে, আমরা সে দরজা দিয়ে ঢুকতে কতটা প্রস্তুত?